স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। এবার ভিন্ন এক বাস্তবতায় এসেছে সশস্ত্র বাহিনী দিবস। দেশ এবং নাগরিকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য রয়েছেন মাঠে। তাই সেনানিবাসে পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দিবসটি উদযাপন করতে পারছেন না তারা। তবে সশস্ত্র বাহিনী দিবস ঘিরে যথারীতি থাকছে সব আনুষ্ঠানিক আয়োজন। বরাবরের মতো এবারও দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা, শিল্প কারখানা নিরাপত্তা দেয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ নানা কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে এই বাহিনী। ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনাঘাঁটি সহ সংশ্লিষ্ট অঞ্চলে এক ভিন্ন বাস্তবতায় মাঠের সদস্যরা এবার পালন করছেন সশস্ত্র বাহিনী দিবস। মাঠে থাকা সেনা সদস্যরা বলছেন, দেশের প্রয়োজনে সাড়া দেয়াই তাদের মূল দায়িত্ব। সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সেনা সদস্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে তিন বাহিনী একত্রিতভাবে শত্রুর বিরুদ্ধে তাদের কার্যক্রম শুরু করে। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করে থাকি। সেনা সদস্যরা বলছেন, জনগণের বিশাল প্রত্যাশা পূরণে অক্লান্ত চেষ্টা করছেন তারা। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বর্তমানে মোতায়েন রয়েছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছি। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর যেভাবে আস্থা ও বিশ্বাস রেখেছে, যা আমাদের সকলকে সর্বোচ্চ মনোবল নিয়ে কাজ করতে প্রেরণা যোগায়। সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিবার সহ উদযাপন করার সুযোগ থাকে। এবার পরিবার ছাড়াই উদযাপন করবেন দিবসটি। অন্যান্যবার আমরা আমাদের গ্যারিসনে আমরা জাঁকজমকপূর্ণভাবে এই দিনটা পালন করি। আমাদের যে পরিবার পরিজন আছে তাদের সবাইকে একসাথে করে আমরা দুপুরে প্রীতিভোজের ব্যবস্থা করে থাকি আমাদের সিনিয়র অফিসারদের সাথে, এবং রিটায়ার্ড মুক্তিযোদ্ধা যারা আছেন, অফিসাররা যারা আছেন, বিভিন্ন অন্যান্য পদবীর সৈনিক যারা ছিলেন তারা আছেন, তাদের সাথে মত বিনিময় হয়। এভাবে আমরা দিনটা উদযাপন করে থাকি। কিন্তু এবার কিছুটা ভিন্ন। আমাদের উদযাপনটা করব, কিন্তু সেই সাথে আমরা আমাদের ডেপ্লয়মেন্টের প্রেক্ষিতে পরিবার পরিজনদের সাথে আমাদের এবার এভাবে ইন্টারেক্টটা হচ্ছে না। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ঢাকা সেনানিবাসের এক সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর আগে সবশেষ 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্ব সম্প্রদায়ের নজরে গুরুত্বের সাথে আনতে কাজ করবেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। দায়িত্ব পাওয়ার পর ডিবিসি নিউজকে জানান, রোহিঙ্গা সংকট নিয়ে শুরু থেকেই কাজ করবেন তিনি। 2017 সালের আগস্টে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পর কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বাংলাদেশ, মিয়ানমার, চীন ত্রিদেশীয় চুক্তিসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সব পদক্ষেপই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা আমার পুরনো অফিস, আপনারা জানেন। ডক্টর খলিলুর রহমান বলছেন, এই সংকটই বিশ্বের একমাত্র সংকট নয়, তাই বিশ্ববাসীর সামনে আবারও রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরতে হবে। এই ইস্যুটি নিয়ে আমরা বড় ধরনের কোনো উদ্যোগ নিইনি, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে ধীরে ধীরে ইস্যুটা অপসৃত হয়ে যাচ্ছে। এই ইস্যুটাকে পুনরুজ্জীবিত করা দেশে এবং আন্তর্জাতিক ফোরামে এটা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে, এবং সেই কাজটাই আমার শুরুর কাজ। তিনি জানান, কোন উপায়ে এবং কার সাথে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে সে বিষয়ে পরিকল্পনার মাধ্যমে শুরু হবে কাজ। আমরা যাই করি সেটা অত্যন্ত চিন্তা ভাবনা করেই করা হবে। আমরা দেশের ভেতরে কি করতে পারবো, কূটনৈতিকভাবে কি করব, এবং
কার সঙ্গে আলোচনা করব, কিভাবে এই সমস্যার আমরা সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এটাই এখন পৃথিবীর একমাত্র কমপ্লেক্স ইমার্জেন্সি না। সকল কাজের শেষে এই ইস্যুটা আবার আন্তর্জাতিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই বলে মনে করেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ। এই রিয়েলিটিটা আমাদের বিচার করতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ যেন কাটছেই না। খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ নানা অপরাধে জনমনে বাড়ছে আতঙ্ক। গত 3 মাসে 37টি খুন, 36টি ছিনতাই সহ ঘটেছে চুরি ডাকাতির অসংখ্য ঘটনা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের শিথিলতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। গত কয়েক মাস ধরেই বন্দর নগরীর মানুষের কাছে আতঙ্কের নাম ছিনতাই, চুরি ও ডাকাতি। সন্ধ্যা, রাত, ভোর, এমনকি দিন দুপুরেও ঘটছে নানা অপরাধ। চাঁদা না পেয়ে চান্দগাঁও থানার পাশেই একটি ব্যবসা প্রতিষ্ঠানে দিন দুপুরে শহীদুল ইসলাম বুশকে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়। মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসী বুশ ও তার সহযোগীরা। মুরাদ, বুরখাট আর বুশা শহীদের সাথে মিলে এরা আমাকে আহত করছে ভিন্ন অপরাধে। পাহাড়তলী এলাকায় ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরির সময় সন্ত্রাসী মনসুর অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ৮০,০০০ টাকা নিয়ে যায়। যদিও সম্প্রতি অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। বন্দর নগরীতে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি এখন প্রতিদিনের ঘটনা। উপজেলার পরিস্থিতিও অনেকটা একই রকম। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কথা স্বীকার করেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও। এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ৫ই আগস্টের পর পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। একটা পুলিশের মধ্যে একটা চেইন অফ কমান্ডের একটা বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক পুলিশ প্রশাসনের অনেকেই তো পলাতক, অনেকেই নাই। আর গ্রাসরুট লেভেলের যে পুলিশ যারা আছে, সেই পুলিশগুলোর মধ্যে কিন্তু মনোবল হারিয়েছে। তারা মোরালি কিন্তু এত দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারেনি। এটা সুযোগ কিন্তু ছোট ছোট মানে সাধারণ যে চোর আছে বা ডাকাত আছে, তারা এটা বহন করতে পারে। এমন পরিস্থিতিতে সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট করা ৯৫০ অস্ত্রের মধ্যে এখনও ১৬৬টির হদিশ মেলেনি। যদিও পুলিশের দাবি সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। মামলা মূলে ১১২ জন এবং ওয়ারেন্ট মূলে ৩০ জন চোর, ছিনতাইকারী ও ডাকাত ধরা পড়েছে। এই অভিযান জোরদার করার পর থেকে আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দেয় কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশিরভাগ ঠিকাদার। এতে চলমান রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ ও মেরামত কাজ কোথাও একেবারে বন্ধ, কোথাও মাঝপথে আটকে আছে। নাগরিক ভোগান্তি তৈরি হচ্ছে দিনের পর দিন। নগর কর্তৃপক্ষ বলছে, কাজের সময় পেরিয়ে গেলে ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য ২০২১ সালে ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষ হবার কথা ২০২৩-২৪ অর্থ বছরে। ১ বছর সময় বাড়ানোর পরও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট অসম্পূর্ণ পড়ে থাকায় বাড়ছে ভোগান্তি। এটা কাজ এভাবে চলতেছেই, এটা কাজের কোনো শেষ নেই, লোকজন চলাচলের কোনো ব্যবস্থাই নেই। আমরা তো অনেক কষ্ট করতেছি, এই যে দিকে মানুষ চলাচল করতে পারে না, বিশেষ করে মেয়েরা শ্বশুর হইলে যে একটা অবস্থা হয়। নগরবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে বেশিরভাগ কাজের ঠিকাদারি ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মী। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছেন তারা। অসম্পূর্ণ রেখে গেছেন রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন ও কালভার্টের কাজ। যেহেতু ঠিকাদাররা পলাতক, এখন নতুন করে কিভাবে হবে আসলে সেটাও আমরা জনগণ জানি না। তো কিন্তু জনগণের কিন্তু দিন দিন কিন্তু দুর্ভোগটা বাড়ছে। আওয়ামী লীগের কিছু লোকজন কাজ করছে এই রাস্তার। যত দ্রুত সম্ভব আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ করেন। বিদেশি উন্নয়ন সংস্থা ও সরকারি বরাদ্দের বেশিরভাগ কাজই নকশা ও পরিকল্পনায় থেমে আছে। প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন কিংবা প্রকল্প পরিবর্ধনের পরামর্শ দেন নাগরিক প্রতিনিধিরা। এই প্রকল্পের নকশা নাই, প্রকল্পের ডিজাইন নাই, তো এগুলি সংশ্লিষ্ট যারা প্রকৌশলীরা আছে, দায়িত্বশীল সহকারী প্রকৌশলীরা আছে সিটি কর্পোরেশন, তারা কি করেছেন? তারা তো গা ভাসিয়ে দিয়েছেন।
তারা তাদের সাথে আতাত করে এই কাজগুলি করেছেন, তারা তো এমনি করে নাই। তো কাজে আমার মনে তাদেরকেও আমরা দোষী সাব্যস্ত করব। যে কোনো উপায়ই হোক এই কাজগুলি শেষ করে জনভোগান্তি যেটা এটা কিন্তু কমাতে হবে। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন বলছে সময়মতো কাজ শেষ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তবে কিছুদিনের জন্য কাজগুলো একটু হ্যাম্পার্ড হয়েছে, যেহেতু একটু পরিবর্তনের বিষয় হয়েছে, হ্যাম্পার হয়েছে। তবে আশা করি আমাদের এই বিষয়গুলো থাকবে না, যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানকে দিচ্ছি। কোনো কারণে যদি সে কাজ না করতে পারে আমরা তাকে ফাইন করব, তাকে কাজ ইনকমপ্লিট অবস্থা যদি সে চলে যায় আমরা এটা ক্লোজ করে দিয়ে নতুন করে টেন্ডার করব, তাকে পানিশমেন্ট দিয়ে। ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার তাগিদ নগরবাসীর। টিভিসি নিউজ ডেস্ক। ফরিদপুরের সালথা উপজেলার সোনারাঙ্গা গ্রামে প্রবেশের জন্য নেই কোনো রাস্তা। ধান ক্ষেতের ভেতর দিয়েই করতে হয় আসা যাওয়া। বাজারে পণ্য পরিবহন নিয়ে বিপাকে কৃষক, শিক্ষার্থীদের পোহাতে হয় চরম ভোগান্তি। বাধ্য হয়ে অনেকে চলে যাচ্ছেন অন্য গ্রামে। ফরিদপুরের সালথা উপজেলার বল্লভূতি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রাম। অর্ধশত পরিবারের 250 মানুষের বসবাস এই গ্রামে। এখানে বিদ্যুৎ থাকলেও নেই যাওয়া আসার কোনো রাস্তা। ধান ক্ষেতের ভেতর দিয়েই কাদামাটি মাড়িয়ে চলে যাওয়া আসা। ফসল নষ্ট হওয়া ঠেকাতে জমি মালিকরাও দেন বাধা। এতে প্রায়ই সৃষ্টি হয় কলহের। ওই গ্রামে মনে করেন ধান ক্ষেতের ভিতর দিয়ে কাদার ভিতর দিয়ে যাওয়ার কারণে দেখা যায় একটা আত্মীয় স্বজন বা বিয়ে শাদী করার জন্য যে একটা মানুষ আসবে, এইটা মানে বর্তমান হচ্ছে না। 34 মাসের দিনও যদি একটু শূন্য হয় তা তো মানুষের ফসলে হতে যাওয়া আসা লাগে, দিনটা জঞ্জাল কেউ যাচ্ছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাধারণ মানুষজন তাদের যাতায়াতের কোনো রাস্তা না থাকায় এটা তাদের জন্য একটি ব্যাপক জনদুর্ভোগ। কোনো ব্যক্তি জমি দিতে ইচ্ছুক না থাকায় আমরা সরকারিভাবে ইতিপূর্বে উদ্যোগ নিয়েও রাস্তা তৈরি করে দিতে পারিনি। সরকারি রাস্তা নির্মাণের জন্য স্থান নির্বাচন করতে পারি, তাহলে অতি দ্রুততম সময়ে জনপদের মানুষের জন্য রাস্তা নির্মাণ করে দেব। 2000 সালে প্রথম বসতি গড়তে শুরু করে এই গ্রামের মানুষ। তারা বলছেন কেবল 100 মিটারের একটি রাস্তা তৈরি করা গেলে মুক্তি মিলবে ভোগান্তি থেকে। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এরই মধ্যে আগাম জাতের কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। ফলন ও দাম ভালো হলে লাভের আশা কৃষকের। মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কৃষক লোকমান হোসেন এবছর 9 বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি। সার, বীজ, কীটনাশক সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। এরই মধ্যে 20,000 টাকার কপি বিক্রি করেছেন। বাজার দর ভালো থাকলে তিনি আরো 10 লাখ টাকার কপি বিক্রি করবেন। আমি এবছর 9 বিঘা কপি আবাদ করছি। আগাম হলো 4 বিঘা হলো 5 বিঘা হলো নাবিতে 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বাজার দর ভালো থাকলে মোটামুটি 1,10,000 টাকার মতো বিক্রি করতে পারবো। লোকমানের মতো জেলার হাজারো কৃষক সবজি চাষ করছেন। কৃষকদের উৎপাদিত লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ঢেঁড়স, শিম, বেগুন, লাউ, শশার বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। বিঘা প্রতি 10 থেকে 20,000 টাকা খরচ করে 40 থেকে 1 লাখ টাকা লাভের আশা করছেন তারা। তবে সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি কম থাকলে আরও লাভবান হতেন তারা। 10 বিঘা হলো কফি লাগাইছি, 2 বিঘা হলো আপনার সিম আর হলো লাউ লাগাইছি। 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা খরচ হবে। যে বাজার আছে এই বাজারে একটু কম থাকলেও তাতে মোটামুটি আমার 8-9 লক্ষ টাকা বেচা আসবে আর কি। এইবার এই বাজারটা থাকলে আমরা একটু লাভবান হতে পারি। সার, বীজ হয়তো এনার দাম ইত্যাদি দাম কমলে পরে তাহলে আমরা কৃষকের সুবিধা হয়ে থাকে। অনুকূল আবহাওয়া ও ন্যায্য দাম পেলে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা কৃষি অধিদপ্তরের। যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা উন্নত পরিচর্যা করে তাহলে কৃষকের উৎপাদন খুব ভালো হবে এবং তারা বেশ ভালো বাজার মূল্য পাবে বলে কৃষি বিভাগ আশা করে। চলতি মৌসুমে জেলায় 4,500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে 9,882 হেক্টর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। ভবন নদীগর্ভে বিলীন হওয়ায় শরীয়তপুরের জাজিরার 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। তীব্র রোদে শ্রেণী কার্যক্রম চলায় শিক্ষক ও শিক্ষার্থীরা আছেন ভোগান্তিতে। তবে বরাদ্দ পেলে টিনশেড ঘর নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শরীয়তপুরের জাজিরা উপজেলার আহমেদ মাঝিকান্দি এলাকায় ছিল 52 নম্বর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। 5 অক্টোবর বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। 20 অক্টোবর থেকে পদ্মা সেতুর অধিগ্রহণ করা জমিতে কোনো ক্রমে চলছে শ্রেণীর কার্যক্রম।
তীব্র রোদে গাদাগাদি করে এভাবেই চলছে পাঠদান। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে বিদ্যালয় ভবনটি নতুন করে নির্মাণের। আমাদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়, আমাদের সবার একসাথে ক্লাস করতে অনেক কষ্ট হয়, আমাদের নৌকা পার হয়ে আসতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। সরকার যেন আঙ্গ স্কুল দ্রুত উঠিয়ে দেয়। ছেলে মেয়েদের জন্য প্লাস আমাদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা নেই এবং এই খোলা আকাশের নিচে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দূর হয়ে পড়ছে। কমে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীও, আসতে পারছে না প্রাক প্রাথমিকের শিশুরাও। তো এই পরিবেশে ভালো পাঠদান করা সম্ভব হচ্ছে না, কারণ এখানে 3 ক্লাস একসাথে ক্লাস করাই। এই 3 ক্লাসের ক্লাস করাইতে গেলে ছাত্রদের মনোযোগ অন্য ক্লাসের দিকে চলে যায়। তো এতে করে যে আমরা যেইভাবে পাঠদান করার কথা সেভাবে পারি না। বিষয়টি অবগত আছেন জানিয়ে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে যদি স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা করা যায়, কোনো ঘরের ব্যবস্থা করা যায়, সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করবে। আপাতত আমাদের এইটুকুই জানা আছে এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। ধন্যবাদ আপনাকে। জেলায় গেল 7 বছরে 13টি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়েছে নদীগর্ভে। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা সচিব বলেছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেওয়া পদক্ষেপ তাদের নিজেদের পক্ষে কথা বলবে। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইউক্রেন। কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় বাইডেন প্রশাসন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টি পার্সোনেল ল্যান্ডমাইন দিতেও সম্মত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে প্রস্তাবটি নিয়ে আপোষের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। 15 সদস্যের পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং পাশাপাশি জিম্মিদের মুক্তিও দাবি করা হয়। রাশিয়া পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্রে নির্মাণ কাজ শুরু করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে KEUBM নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘণ্টার জন্য সুরক্ষা দিতে পারে। বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাবসহ নানা দুর্ঘটনা থেকে রক্ষা করবে এই ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র। পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম KEUBM। এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘণ্টার জন্য সুরক্ষা দিতে পারে। এসব আশ্রয়কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর 2টি মডিউল রয়েছে। একটি কক্ষে 54 জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। তবে রাশিয়ার দাবি এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই। কিন্তু আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণায় এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। এদিকে রুশ গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে ভ্রাম্যমাণ এসব আশ্রয়কেন্দ্র নানাবিধ কাজের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এগুলো মানুষকে প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে। আশ্রয় কেন্দ্রগুলো ট্রাকে পরিবহনের উপযোগীও। এছাড়াও এতে পানির সংযোগ দেওয়ার সুযোগও রয়েছে। এমনকি রাশিয়ার বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকাতেও স্থাপন করা যাবে এসব আশ্রয়কেন্দ্র। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।